হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন হাব। আজ আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি ক্লাস 10 সিবিএসসি বোর্ডের বাংলার যে গল্পগুচ্ছ তোমাদের একটা র্যাপিড রিডার বুক দিয়েছে, সেই গল্পগুচ্ছ বইটার প্রথম যে গল্পটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, সেই গল্পটিকে আমি তোমাদের সামনে পাঠ করছি এবং গল্পটার মধ্যে কি বোঝাতে চেয়েছে সেটা তোমাদের একটু বিশ্লেষণ করে দেব, যাতে কিনা তোমরা এই ভিডিওটা দেখে পুরো গল্পটার একটা যে গল্পটার মধ্যে কি বলা হয়েছে সেটা ভালো করে বুঝে যাও এবং তোমরা প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারো। চলো আর দেরি না করে আমি লাইন বাই লাইন তোমাদের জন্য এই গল্পটাকে পাঠ করে শোনাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি প্রায় 90টিরও বেশি ছোট গল্প লিখেছিলেন, তার মধ্যে পোস্টমাস্টার একটি অন্যতম। তো চলো শুরু করা যায়। মূল যে পাঠ্যাংশ সেটা আমি প্রতিটা লাইন রিডিং করে তোমাদের জন্য তুলে আনছি। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটা নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছেন। নীলকুঠি বলতে কোনগুলোকে বলা হতো, যেটা ইংরাজিতে তোমরা বা এসএসটি হিস্ট্রিতে পড়ে এসছো, ইন্ডিগো চাষ যারা করতেন, যে সাহেবরা করাতেন, তাদেরকে নীলকুঠি সাহেব বলা হতো। তো এটার গ্রামটার নাম হচ্ছে উলাপুর, যেখানে পোস্টমাস্টারকে নিয়োজিত করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে একটা পোস্ট অফিসে। তো সেটারই কথাও এখানে বলা হয়েছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, তাহলে সে কোথাকার, আসলে তার বাস কোথায়? কলকাতায়, কিন্তু কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তাকে কর্মের কারণে বা কার্যের কারণে তাকে কিন্তু এই উলাপুর গ্রামে এসে থাকতে হচ্ছে। জলের মাছকে ডাঙ্গায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। এখানে লাইনটার মধ্যে বুঝিয়েছে যে একটা জলে থাকা মাছকে যদি আমরা ডাঙ্গায় তুলি, সে যেমন ছটপট করবে কোনো কিছু না পেয়ে, জল না পেয়ে বা তার প্রপার যে পরিবেশ সেটা না পেয়ে সে ছটপট করে, তেমনি এখানেও পোস্টমাস্টার হচ্ছে একটা শহরে জীবনে যাপন করা একটা ভদ্রলোক, যে কিনা একটা গ্রামের অত্যন্ত একটা গ্রামে গিয়ে পড়ায়, তার কিছু যে আমোদ প্রমোদ না থাকায়, যেমন টেলিভিশন, যেমন ইলেকট্রিসিটি, যেমন আশেপাশের লোকজন, হ্যাঁ, সংস্কৃতি, যাই হোক, এই যে জিনিসগুলো, এগুলো না থাকার জন্য সেও যেন এই গ্রামে এসে নিজের জীবন যেন তার একটা ছটপটের মতো হয়ে গেছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটা পানাপুকুর ও তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে, তাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। কেন বললো উপযুক্ত নয়? কারণ তারা এক তো হচ্ছে গ্রামের লোক, আর সেই জন্য তাদের ভাষা বা তাদের সংস্কৃতির সাথে পোস্টমাস্টারের কোনো রকম মিল নেই। তাই জন্য তার কাছে তার মতো করে মেশবার মতো সে তার সঙ্গী পাচ্ছে না। বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানেন না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসে এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারেন। এখানে প্যারাগ্রাফটার মধ্যে এটাই বোঝানো হয়েছে যে সে যেন ওপর থেকে খুশি হওয়ার চেষ্টা করছে বা সময় কাটাবার চেষ্টা করছে, কিন্তু মনে মনে ভাবছে এক্ষুনি যদি পুরো গ্রামটাকে, সমস্ত গাছপালা কেটে যদি কোনো একটা আশ্চর্য কোনো ঘটনা ঘটে, একটা শহরে জীবন হয়ে যায়, তাহলে সে যেন পুনর্জীবন লাভ করবে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটা পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না।
সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোলকর্তাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়াইয়া দিত, যখন অন্ধকার দাওয়া একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয় ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটা ক্ষীণশিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে বসে এক ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলা ধরাতে যেতে হবে হেসেলের। হেসেল বলতে এখানে রান্নাঘরকে বোঝানো হয়। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করি, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসিত। তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজন মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গ মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খানিকটা রুটি সেকিয়া আনিত। তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত। এখানে পুরো প্যারাগ্রাফটার মধ্যে এটাই বুঝিয়েছে যে রতন তার পুরনো স্মৃতি, তার মা বাবার কথা, তার ভাইয়ের কথা, তারা ছোটবেলায় কি কি করতো, এগুলোই সে দাদাবাবুর সাথে কথা বলছে বা গল্পগুলো বলছে। তাতে অনেক রাত হয়ে যেত কখনো কখনো। তখন কি করতো না, যে এটা সকালের বাসি ব্যঞ্জন, মানে বাসি ব্যঞ্জন বলতে এখানে তরকারি থাকতো, সেটাই তার গরম করে রুটি তাড়াতাড়ি করে দিয়ে দাদাবাবুকে খেতে দিত এবং নিজেও খেত। এক একদিন সন্ধ্যাবেলায় সে বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন, মানে ঘরের কথা মনে করত। ছোট ভাই, মা এবং দিদির কথা, প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠি গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটা অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথন কালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। মানে যেহেতু দাদাবাবুর ফ্যামিলির কথা বা তার সংসারের কথা বলতো, তার যে বাড়িতে মা, দিদি এবং ছোট ভাই আছে তাদের কথা বলতো, এত কথা শুনতো বা এত গল্প শুনতো যে রতনের মনে হতো ওটাই ওর মা বা ওটাই সেই দিদি বা ভাই। তাই নিজের সাথে সম্পর্ক বানিয়ে নিয়ে সে দিদি, ভাই বা মায়ের কথা সবসময় জিজ্ঞাসা করতো, উল্লেখ করতো। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎতপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছরবান্দা পাখি তাহার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবার অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টির ধৌত মসৃণ চিক্কন তরুপল্লবের হিল্লোল
বিরল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবে কি দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে একটা কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটা স্নেহপুত্তলী মানব মূর্তি। ক্রমেই মনে হইতেছিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ ও কতটা ঐরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না। কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবনার উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার যখনই একা থাকতো, আসলে উনি তো গ্রামের বাড়িতে একাই রয়েছেন, সাথে শুধু একজন পরিচারিকা রতন, তাই যখনই তার ছুটির দিন আসতো তখনই সে প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে তার ফ্যামিলির কথা মনে পড়তো এবং মনে করতো যদি এই সময় তার নিকট তার পরিবারের কেউ যদি তার সঙ্গে থাকতো তাহলে এই একাকিত্বটা তাকে অনুভব করতে হতো না। সে পাখির আওয়াজের মধ্যেও সেটাই শুনতে পেত, যেন পাখিটাও যেন সেই কথাটাই বলে যাচ্ছে। এই রকমই একটা আভাস উনি এখানে বলতে চেয়েছেন। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল, হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়াতে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরেয়া করিলেন এবং এইরূপে অল্পদিনেই যুক্তাক্ষর উত্তীর্ণ হইলেন। ধীরে ধীরে আস্তে আস্তে ওকে শব্দ জ্ঞান তার ভেতরে ঢোকাবার চেষ্টা করলো। রতনকে অ, আ, হস্যই দীর্ঘই, এই যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ, এই যে সব যে বর্ণগুলো আছে সেটা চেনাতে শেখালো, পড়াতে শেখালো। শ্রাবণ মাসের বর্ষণের আর অন্ত নাই। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক, ভেক বলতে এখানে ব্যাংকে বোঝায়, এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকালে হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খঙ্কিপুথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘরে হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতস্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাত শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসে মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল, বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, সারা রাত্রে শিওরে জাগিয়া রহিল, আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? এই পুরো যে প্যারাগ্রাফটা এখানে বুঝিয়েছে যে পোস্টমাস্টার এই শ্রাবণ ধারায়, মানে এই বর্ষার সময় চারিদিক যখন জলে থই থই, এমনই সময় ওর পোস্টমাস্টারের এলো জ্বর। সেই সময় পোস্টমাস্টার নিজের মা বা দিদিকে ভীষণভাবে সে তার অনুপস্থিতিটাকে অনুভব করছে। তার মনে হচ্ছে যেন কেউ যদি তার নিজের লোক বা পরিবারের কেউ যদি এসে তার সেবা যত্ন করে। তো এই রকম অবস্থায় রতন কিন্তু সেই জননী বা দিদির জায়গাটা নিয়ে নিয়েছিল। সে কিন্তু পোস্টমাস্টারের সেবায় কোনো ত্রুটি রাখল না। শতবার তাকে জিজ্ঞাসা করলো কেমন আছে, বারবার তাকে বিভিন্ন রকম পথ্য দেওয়া এবং ডাক্তারবাবুকে ডেকে আনা, সমস্ত কাজই কিন্তু ওই ছোট বাচ্চা মেয়েটি করলো।
তাই এখানে বলা হয়েছে সে দিদি বা মায়ের স্থানটা কিন্তু সেই সময় নিয়েছিল। বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে শোকসজ্জা ত্যাগ করিয়া উঠিলেন, মনে স্থির করলেন আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলকাতার কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগে থেকে যখন মুক্তি পেল তখন সে বুঝতে পারল যে এরকম একা প্রবাসে থাকা কখনোই সম্ভব নয়, কারণ নিয়মিত দিনকাল চলে যায়, কিন্তু অসুস্থ হলে সেই সময় বোঝা যায় যে এই প্রবাসে একা থাকলে কতটা অসুবিধার সম্মুখীন তাকে হতে হয় বা হতে হয়েছে। তাই সে কলকাতা কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লিখলো, দরখাস্ত বলতে চিঠি লিখলো বা আবেদন করলো যাতে তাকে বদলি করে দেওয়া হয়, এবং কারণ দেখালো স্থানীয় অস্বাস্থ্য, মানে তার যে স্থানীয় এলাকার যে পরিবেশ বা আবহাওয়া তার কাছে ঠিক তার শরীরের সাথে যাচ্ছে না বা স্যুট করছে না, তাই সে পরিবর্তনটা চাইল, পরিবর্তন করে অন্য কোথাও চাকরির জন্য চাইল। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থানে অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টারে অত্যন্ত অন্যমনস্কভাবে চকিতে বসিয়া আছে। তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল, পাছে যেদিন সহসা ডাক পড়বে সেদিন তাহার যুক্তাক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, তাই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? রতন তো অধীর চিত্তে বসে আছে কবে তাকে ডাকবে, এবং তার পড়া যদি ধরে তাই সে বারবার একই পড়াকে পড়ে যাচ্ছে, এবং তার মনে হচ্ছে যদি যেদিন ডাকবে সেদিন যদি পড়া ধরে, যদি সে বলতে না পারে, তাই সে তার নিজের মতো করে তৈরি হচ্ছিল, কিন্তু তাকে সেভাবে আর ডাকা হচ্ছিল না। এবার হঠাৎ একদিন ডাকলো, কি বলল? পোস্টমাস্টার বলিলেন, রতন কালই আমি যাচ্ছি। রতন, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়েছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। তার মানে হলো যে সে বদলি বা ট্রান্সফারের জন্য যে আবেদনটা করেছিল কলকাতা কর্তৃপক্ষের কাছে সেটা নাকচ হয়েছে, মানে সেটা তারা না করে দিয়েছে, তাই জন্য সে জবাব দিয়েছে বলতে বুঝিয়েছে সে চাকরি থেকে বেরিয়ে গেছেন বা চাকরিটা ছেড়ে চলে যাচ্ছে। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল, এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটা মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্তি হইলে পর বালিকা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। রতন শিশুমনে জিজ্ঞাসা করল যে আমাকে কি তুমি নিয়ে যাবে? কিন্তু পোস্টমাস্টার মাথায় অনেক কারণ ভেবেই হয়তো বলল, বা না ভেবেই হয়তো বলল, না সেটা কি সম্ভব? সেটা কখনোই সম্ভব নয়। ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলকাতায় অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই, পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইল, রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষার একেবারে নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন আমার জায়গায় যে লোকটা আসিবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করিবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ হৃদয় হতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না।
একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিলেন, না না, তোমার কাউকে কিছু বলিতে হইবে না, আমি থাকতে চাইনি। তার মানে কি, কোথাও না কোথাও রতনের ভেতরে খুবই কষ্ট হচ্ছে যে দাদাবাবু তাকে ছেড়ে চলে যাচ্ছে, আবার কোথাও না কোথাও অভিমান রাগও হচ্ছে যে দাদাবাবু তাকে ছেড়ে যাচ্ছে, শুধু নয় তাকে নিয়ে যাচ্ছে না তার সাথে তার কলকাতার বাড়িতে। তো সেই জন্য তার কোথাও না কোথাও একটা চাপা অভিমানও এখানে দেখা যাচ্ছে। পোস্টমাস্টার রতনের এইরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ্য হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচ খরচা বাদে তাহার বেতনে যত টাকা পাইয়াছিল পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলাই পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া বলিল, দাদাবাবু, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটো পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পালাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, মুটের মাথায় নীল ও শ্বেত রেখার চিত্রিত টিনের পেট্রা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরনের উচ্ছ্বাসিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটা সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। এইবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্ছিত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষাস্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা গিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। তাহলে এখানে কি বলতে চাইলো, যে রতনের কথা তাহার যে প্রথম দিকে হয়তো সেভাবে সে অনুভব করেনি, সে তাকে বলে চলে গেল, ফিরে চলে যাচ্ছে, যখন নৌকা পাল লাগিয়ে এগিয়ে যাচ্ছে এবং খুব যখনই গ্রামটা ছেড়ে চলে যাচ্ছে, তখন কিন্তু তার কোথাও না কোথাও মনে একটা দাগ কাটলো যে আমি একটা সাধারণ গ্রামের মেয়েকে কাঁদিয়ে আমি এলাম, হয়তো আমার ফিরে যাওয়া দরকার ছিল, হয়তো আমি ওকে নিয়ে যেতে পারতাম, হয়তো বলে অনেক কিছু তার মনের মধ্যে এখন উদ্ভাসিত হচ্ছে, কিন্তু পরক্ষণেই তার মনের মধ্যে এসছে পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটে, তো তাই বলে দাঁড়িয়ে থাকলে চলবে না, থেমে থাকলে চলবে না, আমাদের জীবনের যেটাই সামনে আসবে সেটাকেই আলিঙ্গন করে এগিয়ে যেতে হবে। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সেই পোস্টমাস্টারের গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। রতন কিছুদিন সেই বাড়িটিকে ছেড়ে যেতে পারেনি যেখানে পোস্টমাস্টার থেকেছিল, কারণ তার একটা ধারণা ছিল, ভ্রান্ত ধারণাই ছিল যে হয়তো পোস্টমাস্টার ফিরে আসবে এবং তাকে সে কাজে আবার রাখবে বা পোস্টমাস্টারের সাথে তাকে নিয়ে যাবে। এই ভ্রান্ত ধারণাকে সঙ্গে নিয়ে সে কিছুতেই কিন্তু সে এই গ্রামের এই বাড়িটাকে ছেড়ে দূরে যেতে পারছিল না। কিন্তু দিনের সাথে আস্তে আস্তে তার এই ভ্রান্ত ধারণা অবলুপ্ত হয় এবং সে ধীরে ধীরে সেই জায়গা ছেড়ে দূরে চলে যায়।
এই হচ্ছে তোমাদের পুরো গল্পটি। আমি পুরো গল্পটাই তোমাদের সামনে পাঠ করে দিলাম, যাতে তোমরা প্রতিটা লাইন ভালো করে লাইন বাই লাইন শোনো বা বোঝার চেষ্টা করো। আমি পরের ভিডিওতে এটার যে প্রশ্ন উত্তর, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর হতে পারে, কোন কোন লাইনের ওপর বিশেষ করে এই প্রশ্নগুলো তৈরি হয়, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের উত্তর দেব। থ্যাংক ইউ ভেরি মাচ।